জি 24 ঘন্টায় স্পেশাল 24টি আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। কর্ণাটক, মধ্যপ্রদেশ কিংবা গোয়া থেকে ত্রিপুরা, খেলা আগেই দেশ দেখে নিয়েছে, কিন্তু ক্ষমতার অহংকার চূর্ণ করে বিরোধী বেঞ্চ সাফ করার অব্যর্থ দাওয়ার নাম অপারেশন লোটাস। আর সেই চাণক্য নীতির মরণ কামড় এবার সরাসরি আছড়ে পড়ল বাংলায়। বিজেপির নবান্ন দখলের লড়াই শেষ, কিন্তু দিল্লির সাম্রাজ্য নিষ্কণ্টক করার লড়াই শুরু হয়ে গিয়েছে। আর তাতে দাবার বোড়ে কারা? তৃণমূল সাংসদরা। গেরুয়া শিবিরের অপারেশন লোটাস দেখছে বাংলা। বিজেপির মিশন বাংলা কিরকম জানাবো আজ স্পেশাল 24। ভারতীয় রাজনীতিতে এই ইকুয়েশনটা বেশ ম্যাজিকের মতো অনেকবারই কাজ করেছে। নাম হচ্ছে অপারেশন লোটাস। কর্ণাটক থেকে শুরু করে মহারাষ্ট্র, বারবার এই ফর্মুলা সফল। কিভাবে বদলে যায় রাজনীতির সমীকরণ? কবে থেকে এই চাণক্য নীতির শুরু? একবার ফিরে দেখা যাক গোটা বিষয়টা। রাজনীতির ময়দানে এর নাম অপারেশন লোটাস। ক্ষমতার সমীকরণ বদলের এক অব্যর্থ দাওয়াই। এই কৌশলের জন্ম 2008 সালে। রাজ্যটি ছিল কর্ণাটক। বিএস ইয়েদুরাপ্পার নেতৃত্বে প্রথমবার এই কৌশল দেখে দেশ। বিরোধী শিবিরের বিধায়করা ইস্তফা দেন। উপনির্বাচনে জিতে সরকার গড়ে বিজেপি। দক্ষিণ ভারতে প্রথমবার ফোটে পদ্ম। এরপর আসরে নামে মধ্যপ্রদেশ। সালটা 2020। কংগ্রেসের অন্দরে তখন তীব্র ক্ষোভ। সুযোগ হাতছাড়া করেনি বিজেপি। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া নেতৃত্বে 22 জন বিধায়ক দল ছাড়েন। পতন ঘটে কমলনাথ সরকারের। রাজকীয় ভঙ্গিতে ক্ষমতায় ফেরে বিজেপি। সবচেয়ে বড় চাণক্য নীতি দেখা যায় 2022 সালে। সেবার লক্ষ্য ছিল মহারাষ্ট্র। শিবসেনার একনাথ শিন্ডে বড়সড় ভাঙন ধরান। উদ্ধব ঠাকরের জোট সরকার সংখ্যালঘু হয়ে পড়ে। শিবসেনার রাশ নেন শিন্ডে। বিজেপির সমর্থনে তৈরি হয় নতুন সরকার। পরে ভাঙে এনসিপিও। শুধু তাই নয়, দলও হাতছাড়া হয়ে যায় উদ্ধব আর শরদ পাওয়ারের। আরও একাধিক রাজ্যে চলে এই অপারেশন। গোয়ায় 2017 সালের বিধানসভা ভোটে কংগ্রেস একক বৃহত্তম দল হওয়া সত্ত্বেও বিজেপি ম্যাজিক ফিগার জোগাড় করে সরকার গড়ে। এরপর 2019 সালে 10 জন কংগ্রেস বিধায়ক, 2022 সালে আরও 8 জন কংগ্রেস বিধায়ক একসঙ্গে বিজেপিতে যোগ দেন। গোয়ায় বিরোধী শিবির কার্যত সাফ হয়ে যায়। 16 সালে বিধানসভা নির্বাচনের পর আচমকাই মুখ্যমন্ত্রী পেমা খান্ডু সহ 43 জন কংগ্রেস বিধায়ক রাতারাতি দলবদল করে প্রথমে আঞ্চলিক দল পিপলস পার্টি অফ অরুণাচলে যান। তার কিছুদিন পর পুরো দলটাই বিজেপিতে চলে যায়। বাংলায় এই খেলার শুরু মূলত 2021 সালের বিধানসভা ভোটের আগে। তৃণমূলের এক ঝাঁক হেভিওয়েট নেতা বিধায়ক যোগ দেন বিজেপিতে। খোদ শুভেন্দু অধিকারীর হাত ধরে মেদিনীপুর থেকে কলকাতায় পদ্ম শিবির শক্তিশালী হয়। তৃণমূলের পক্ষ থেকে তখনই প্রথমবার বাংলায় অপারেশন লোটাসের অভিযোগ তোলা হয়। যদিও ভোটের ফলে সেই ম্যাজিক কাজ করেনি, কিন্তু রাজনীতিতে ফুলস্টপ বলে কিছু হয় না। 2026-এর বিধানসভা ভোটের পর বাংলায় এই চর্চার নতুন মাত্রা পায়। তৃণমূলের অন্দরে যখন পুরনো ও নতুন রক্ষীর ঠান্ডা লড়াই সামনে আসে, তখনই আসরে নামে বিজেপি। একের পর এক বিধায়কের বিদ্রোহী মনোভাব আর দিল্লির অলিন্দে সাংসদদের গতিবিধি নতুন সমীকরণ তৈরি করে। বিজেপির দাবি বিরোধী দলগুলোর অভ্যন্তরীণ কোন্দলের মূল কারণ নিজের ক্ষোভে বিধায়করা দল ছাড়েন, আর বিজেপি সেই সুযোগকে কাজে লাগিয়ে স্থিতিশীল সরকার গড়ে দেয়। তবে গতবার কর্ণাটকে, 2022-এ ঝাড়খণ্ড আর পাঞ্জাবে আপ সরকার ফেলার অপারেশন খুব একটা সাকসেসফুল হয়নি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। অপারেশন লোটাস, ক্ষমতার অলিন্দে এক জাদুকরী চাণক্য নীতি। দেখুন, লক্ষ্য শুধু বিরোধী সরকার ফেলা কিন্তু নয়, লক্ষ্য বিরোধীদের সম্পূর্ণ সাফ করা। গোয়া থেকে ত্রিপুরা এই মডেল দেশ আগে দেখেছে। এবার এই একই অঙ্কে বাংলাও কাঁপছে। কিন্তু নেপথ্যে কি রয়েছে? দিল্লির লোকসভা, রাজ্যসভার অঙ্কটা কি, যার জন্য এই খেলা চলছে এখানে? দেখাই। রাজনীতির ময়দানে এর নাম ক্লিন সুইপ, যেখানে ক্ষমতায় থেকেও বিরোধীদের নিশ্চিহ্ন করার খেলা চলে। এর সবচেয়ে বড় উদাহরণ গোয়া। 2022 সালে ভোটে জিতে সরকার গড়েছিল বিজেপি, কিন্তু তারপরেও থামেনি পদ্ম শিবির। বিরোধী কংগ্রেসের 2/3 বিধায়ককে রাতারাতি নিজেদের দলে মিশিয়ে নেয় তারা। একই খেলা দেখা গিয়েছিল ত্রিপুরাতেও। সেখানেও কংগ্রেসকে ভেঙে রাতারাতি বিরোধী শূন্য করে দিয়েছিল বিজেপি।
এবার এই চাণক্য নীতির ছায়া বাংলায়। রাজ্যে নিজেদের শক্তি বাড়ানোর পর এবার টার্গেট বিরোধী তৃণমূল। একের পর এক হেভিওয়েট নেতার দূরত্ব বজায় রাখা আর দিল্লির অলিন্দে সাংসদদের গতিবিধি নতুন সমীকরণ তৈরি করছে। কিন্তু বাংলায় কেন এই মরিয়া চেষ্টা? আসলে বাংলার এই খেলার আসল নিয়ন্ত্রণ কিন্তু দিল্লিতে। লক্ষ্য কেবল নবান্ন নয়, লক্ষ্য সংসদের 2 কক্ষ। রাজ্যসভায় যে কোনো বড় বিল পাশ করাতে গেলে দরকার একক সংখ্যাগরিষ্ঠতা, আর সেই সংসদ নির্বাচনের ক্ষমতা লুকিয়ে আছে বাংলার বিধায়কদের হাতে। তৃণমূলকে যত দুর্বল করা যাবে, দিল্লির রাস্তা তত সাফসুতরো হবে। বিল পাশ করানো রাস্তা ক্লিয়ার হবে লোকসভা আর রাজ্যসভায়। কিরকম? রাজ্যসভার মোট আসন 245টি। রাজ্যসভায় বিল পাশের ম্যাজিক ফিগার 123টি। বিজেপির নিজস্ব রয়েছে 115টি আসন, আর এনডিএ মিলে 150টি প্রায়। সাদা চোখে দেখলে রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠ এনডিএ, কিন্তু এই সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সাধারণ বিল পাশ করানো যায়। কিন্তু সংবিধান সংশোধনী বিল পাশ করাতে 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাগে। সেক্ষেত্রে বিজেপির প্রায় 163 ভোট প্রয়োজন। মাথা রাখতে হবে, বাংলা থেকে রাজ্যসভার আসন 16টি। সেই সংখ্যা হাতে এলেই তো কেল্লা ফতে। একইভাবে লোকসভায় মোট আসন যেখানে 543টি, ম্যাজিক ফিগার 272টি। বিজেপির নিজস্ব আসন রয়েছে 240, এনডিএ জোটের আসন 292। বিজেপি এককভাবে ম্যাজিক ফিগারের থেকে 32 আসন কম। বাংলা থেকে লোকসভায় আসন যায় 42টি। বাংলায় তৃণমূলের ভোট ব্যাংক যদি সম্পূর্ণ ধস নামানো যায়, তবে আগামী দিনে বাংলা থেকেই এই 32 আসনের ঘাটতি মিটিয়ে নিতে পারবে বিজেপি। বিজেপির দাবি, জোড়া ফুলে যা ভাঙন একান্তই তৃণমূলের অভ্যন্তরীণ ক্ষোভের ফল। এর সঙ্গে তাদের কোনো যোগ নেই। তবে রাজনৈতিক মহলের মতে গোয়া ত্রিপুরার পর বাংলাতেও এখন বিরোধী শূন্য রাজনীতির ব্লুপ্রিন্ট তৈরি। চাণক্য নীতির এই হাই ভোল্টেজ ড্রামা কোন দিকে শেষ পর্যন্ত ঘোরে, নজর থাকবে সেদিকে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আর গেরুয়া শিবিরের এই খেলায় তৃণমূলের অন্দরের রীতিমতো হাই ভোল্টেজ নাটক, ওটিটি সিরিজের মতন। এবার মমতা ঘনিষ্ঠ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বেনজির বিদ্রোহ। শ্রীরামপুরের সাংসদের দলনেত্রীকে রীতিমতো আলটিমেটাম, হয় অভিষেক নয় আমরা। অথচ এর সমান্তরালে কিন্তু একটা চরম বিভ্রান্তিও চলছে। স্পিকার ওম বিড়লা নাকি তৃণমূলের বিক্ষিপ্ত যে গোষ্ঠী, আলাদা দল হিসেবে স্বীকৃতি দিয়ে চলেছেন লোকসভায়। কিন্তু তার মাঝেই আবার কেউ বলছেন দিদির সাথে আছেন, কেউ আবার দিচ্ছেন শর্ত। লোকসভায় ঘাসফুল শিবিরের অন্দরে আসলে চলছেটা কি বলুন তো? বেশ একটু কনফিউশন রয়েছে। রাজনীতির পারদ চড়ছিলই, কিন্তু এবার সরাসরি বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 24 ঘন্টার ক্যামেরার সামনে দাঁড়িয়ে সাফ জানিয়ে দিলেন, ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো কেস তিনি আর লড়বেন না। হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেস আমি লড়বো না। গত শুক্রবার ভেকেশন ছিল, সারা দিন আমি কোর্টে বসেছিলাম, মামলা ধরেনি। তো আমি মেনশন করে বললাম, তারপরে বুধবার দিন মামলা রাখবো। তারপরে সোমবার মঙ্গলবার তো আমি গেলাম। তো মঙ্গলবার দিন আমাকে বললো ওখানে অয়ন ভট্টাচার্য আছে, ওরা ক্রিমিনাল ভালো বোঝে। আচ্ছা তুমি করি নাও তাহলে ওদের দিয়ে। ওনার চোখে আমার চেয়ে ওনারা ব্রাইটেস্ট, ঠিক আছে, হয়ে গেল। অথচ এই কল্যাণী অভিষেকের ওপর হামলার পর তার হয়ে সুর চড়িয়েছিলেন, আর আজ অভিষেককে অ্যারোগেন্ট ছেলে বলছেন কল্যাণ। আমি কি এমপ্লয়ি নাকি? জানে আমার স্ট্যাটাস কলকাতা হাইকোর্টে কি আছে? তুমি ক্যামাক স্ট্রিটের বস হতে পারো, তুমি পশ্চিমবাংলার বস নও। জানে জুডিশিয়ারিতে আমার রেসপেক্ট কতটা রয়েছে। এত অ্যারোগেন্ট কেন? হোয়াই ইজ সো অ্যারোগেন্ট? কাউকে মানুষ বলে ভাববো না? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমি আজকে বলছি না, 2022 থেকে বলছি। দল যদি না বোঝে বুঝবে না, দিদি যদি না বোঝে বুঝবে না, আমার কিচ্ছু আর করার নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যেদিন সিআইডি টিম গেল, সেদিন চাঁচাছোলা ভাষায় শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছিলেন কল্যাণ। আর সেই কল্যাণী মমতা বন্দ্যোপাধ্যায়কেই আলটিমেটাম দিচ্ছেন। আমি ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি নই তো, তাই মামলা ছেড়ে দিয়েছি। আর দিদিকেও বলে দেবো, আপনি যদি অভিষেক করেন তাহলে অভিষেককে নিয়ে থাকুন, আমাকে অন্য কিছু ভাবতে হবে। তাহলে কি বিক্ষুব্ধ গোষ্ঠীতে ভিড়ে যাবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও? আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কোনো কন্ট্রাডিকশন এখন দেব না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সিনিয়র নেতা, কোনো একটি বিষয়ে তিনি ক্ষুব্ধ, তিনি কোনো একটি মন্তব্য করেছেন এবং সেখানে আমি কোনো মন্তব্য এই মুহূর্তে করব না।
শ্রীরামপুরের সাংসদ যখন কলকাতায় চরম চড়া সুরে বিদ্রোহ করছেন, তখন দিল্লির অলিন্দে ঘুরছে অন্য হাওয়া। রাজনৈতিক মহলে জল্পনা, লোকসভা স্পিকার ওম বিড়লা নাকি তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠীকে আলাদা গোষ্ঠী বা ফ্র্যাকশন হিসেবে স্বীকৃতি দিতে পারেন। কিন্তু এখানেই তৈরি হয়েছে মস্ত বড় গোলক ধাঁধা। সায়নী ঘোষ, দেব, কাকলি ঘোস্তিদার কিংবা শতাব্দী রায়দের মতো বিক্ষুব্ধ সাংসদরা সত্যিই আলাদা দল গড়ছেন। সায়নী দেবদের শিবিরের পাল্টা দাবি, তারা কোনোভাবেই বিজেপি বা এনডিএতে যোগ দিচ্ছেন না। তাহলে বিদ্রোহের ভবিষ্যৎ কি? এই বিভ্রান্তির আগুনে ঘৃতাহুতি দিচ্ছেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। সকালে হাওয়া ওড়ে তিনিও নাকি বিক্ষুব্ধদের খাতায় নাম লেখাচ্ছেন, কিন্তু বিকেলে শোনা যায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই আছেন, তবে দিয়েছেন মোক্ষম দুটি শর্ত। অন্যদিকে জল্পনা উড়িয়ে জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল সাফ জানিয়ে দিয়েছেন তিনি কোনো বিক্ষুব্ধ ক্যাম্পে যাচ্ছেন না, দিদির সাথেই আছেন। অথচ বিক্ষুব্ধের তালিকায় তার সইও ছিল বলে দাবি। সেই ইস্যুতে সাংসদের মুখে বিধানসভার মতোই সই, তবে কার প্রশ্ন। ঘড়ির কাঁটা যত এগোচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তত একা হচ্ছেন। আপাতত নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, মহুয়া মৈত্র এবং অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়েও আবার ইতিমধ্যে চর্চা চলছে। একদিকে ক্ষোভের আগুন, অন্যদিকে আনুগত্যের দাবি। সংসদের ভেতরে ও বাইরে ঘাসফুল শিবিরের এই চরম কনফিউশনের শেষ কোথায়, নজর থাকবে সেদিকেই। শ্রেয়সী ও রাজীবের রিপোর্ট, জি24 ঘন্টা। দেখুন, আজ থেকে ফুটবল বিশ্বকাপ শুরু হয়ে যাচ্ছে। প্রথম ম্যাচ কেমন হবে জানি না, তবে বেঙ্গল পলিটিক্যাল লিগে কিন্তু উত্তেজনার ছড়াছড়ি। অবশ্য ম্যাচ কিন্তু আপাতত এক পেশেই হচ্ছে। বৃহস্পতিবার আরও 2 গোল হজম করতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক আর প্রকাশ চিকবরাইক। আগেই হাতছাড়া হয়েছে রাজ্য, এবার রাজ্যসভাও বেরিয়ে যাচ্ছে হাতের মুঠো থেকে। অস্তিত্বের যুদ্ধেও শেষ পর্যন্ত পরাজিত মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভার মতো ঝড়ের গতিতে না হলেও রাজ্যসভাতেও তৃণমূল শিবিরের ধস অব্যাহত। তৃণমূলের 2 রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় এবং সুস্মিতা দেব সদ্য রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন। এবার সেই দলে নাম লেখালেন প্রকাশ চিকবরাইক। বৃহস্পতিবার উপরাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেন। কিন্তু কেন এই সিদ্ধান্ত? অভিষেকের ঘনিষ্ঠ বৃত্তে ছিলেন প্রকাশ। বাংলার মানুষ এভাবে রায় দিয়েছে, এ রায়কে ডেমোক্রেসি ম্যান্ডেটটাকে তো অ্যাকসেপ্ট করতে হয়। তার জন্য আমিও নিজের পদ থেকে ইস্তফা দিলাম। আপনি কি দলের থেকেও কি পদত্যাগ করলেন? দলের পদ থেকেও? হ্যাঁ, দলের। 2023 সালে তাকে রাজ্যসভায় পাঠিয়েছিল তৃণমূল নেতৃত্ব। 2024 সালের লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার কেন্দ্র থেকে দলের প্রার্থীও করা হয়েছিল তাকে, যদিও সেই ভোটে হেরে যান তিনি। দল এবং সাংসদ পদ ছাড়ার পর তার রাজনীতির ভবিষ্যৎ কি, তাও ক্লিয়ার কাট জানিয়ে দিয়েছেন প্রকাশ। আগামী দিন দেখা যাক বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এখন কি আদেশ দিবেন। এখন সবাই ডেভেলপমেন্ট নিয়ে আমরা কাজ করব। আমি দিল্লিতে আছি। মুখ্যমন্ত্রীর নির্দেশে উন্নয়নের কাজ করবেন, মানে গত 3 বছরে সেই কাজ করতে পারছিলেন না প্রকাশ চিকবরাইক। তবু প্রকাশ না হয় 3 বছর রাজ্যসভায় যাতায়াত করেছেন, কিন্তু কোয়েল মল্লিক তিনি তো অধিবেশন কেমন হয় তা চোখেও দেখলেন না। তিনিও এদিন রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে দিলেন। ফেব্রুয়ারিতে রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল। 6 এপ্রিল দিল্লিতে রাজ্যসভার সাংসদ পদে শপথ নেন কোয়েল। ডামাডোলের বাজারে তিনিও পদত্যাগ করতে পারেন বলে শোনা যাচ্ছিল, অবশেষে সেটাও সত্যি হলো। 2 মাস পেরোতে না পেরোতেই দিদির আঁচল ছাড়লেন অভিনেত্রী। রাজনীতিতে যার কোনো বেস নেই, তিনিও কি উন্নয়নের কাজ করতে পারছিলেন না, নাকি অন্য কোনো চাপ? কারণ যাই হোক, 4 জন পদত্যাগ করায় রাজ্যসভায় তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়ালো 9। কোয়েলের সঙ্গে বাবুল সুপ্রিয়কে রাজ্যসভায় পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পদত্যাগের বাজারে আপাতত জল মাপছেন বাবুল। Amidst all this confusion and rumors, I just wish to make it amply clear that I'm neither joining any faction nor any other party. I think it's inappropriate to abandon a ship when it is in troubled waters. সূত্রের খবর, আগামী দিনে আরও 2-3 জন রাজ্যসভার সাংসদ পদত্যাগ করতে পারেন। এই পরিস্থিতিতে ওই রাজ্যসভা আসনগুলিতে উপনির্বাচন হলে বিধানসভার আসনের নিরিখে তাতে নিশ্চিতভাবে জয়ী হবে বিজেপি। অর্থাৎ একুল যখন ভাঙছে, ওকুল তখন গড়ছে। বিল পাশে, যার পুরো ডিভিডেন্ড তুলবেন মোদী শাহ। মৌমিতা ও রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি24 ঘন্টা।
আর এইসব যখন হচ্ছে তখন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্টই চাপে পড়ছেন যত সময় এগোচ্ছে। আর এই মুহূর্তে চাপটা চলছে ভবানী ভবনে। কি আপডেট রয়েছে এখনো পর্যন্ত আমরা জানার চেষ্টা করব, কারণ ভবানী ভবনে বেশ কিছুক্ষণ প্রায় 6টা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন। প্রায় 45 মিনিট হতে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর একটু কমই হবে কারণ তাকে বেশ কিছুক্ষণ ওই যে ছবি দেখছেন বাঁদিকে বাইরে অপেক্ষা করতে হয়েছিল পার্কিং লটের ওখানে, রেজিস্ট্রেশন সম্ভবত ওখানে সই টই করে তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে ঢোকানো হয়েছে। এবং ভবানী ভবনে এখনো পর্যন্ত রয়েছে ওই বিরোধী দলনেতা বাছাই সই জাল মামলা। সেই সইজাল মামলায় একাধিকবার তলবের পর হাজিরা না দেওয়ায় তারপরে আদালতের দ্বারস্থ হন। আদালতের নির্দেশেই বাধ্য হয়ে হাজিরা দিতে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। শুনেনি কি চলছে ওখানে। কমলাক্ষ রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ, দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তদন্তকারীদের মুখোমুখি। মূলত যে ইস্যু নিয়ে তাকে বারবার নোটিশ তলব করে সিআইডির তরফ থেকে তার বাড়িতে গিয়ে, এবং তিনি সেই হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন বারংবার, কখনো অসুস্থতা, কখনো তিনি দিল্লিতে রয়েছেন, এই কারণ দেখিয়ে আজকে অবশেষে আদালতের একেবারে কড়া নির্দেশ এবং নির্দিষ্ট টাইম লাইন দিয়ে, তাকে ডেডলাইন দিয়ে বলা হয় যে সন্ধ্যে 6টার মধ্যে তাকে দিল্লি থেকে ফিরে এই ভবানী ভবনে তাকে তদন্তকারীদের মুখোমুখি হতে হবে। এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখি যে নির্দিষ্ট সময়ে 5:53 অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভবানী ভবনে প্রবেশ করেন। তবে তিনি প্রবেশ করার পর তাকে বেশ কিছুক্ষণ যে রিসেপশনে আমজনতা যেভাবে ভবানী ভবনে প্রবেশ করতে গেলে তাদেরকে নাম রেজিস্টার করতে হয়, সেই নাম সেখানে তিনি রেজিস্টার করে তিনি 5:56 তিনি কিন্তু ভবানী ভবনের ভেতরে প্রবেশ করেন। এবং যে ইস্যু নিয়ে এই মুহূর্তে কার্যত তোলপাড় রয়েছে বাংলার রাজনৈতিক মহল, বাংলার বিধানসভা, তা হলো এই সই কাণ্ড, সই জালিয়াতি কাণ্ড। বিধানসভার স্পিকার রথীন্দ্র বোসকে যে চিঠি দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চিঠি দিয়েছিলেন, সেই চিঠিতে বিধায়কের যে স্বাক্ষর ছিল সেই স্বাক্ষর জালিয়াতি হয়েছে। সেই স্বাক্ষরে অনেকেই বিধানসভায় বিধায়ক ছিলেন না, সেই সই জাল করা হয়েছে। এই অভিযোগে সরাসরিভাবে অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই জায়গায় তাকে কেন গ্রেপ্তার করা হবে না, তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন, সেই মর্মে কিন্তু আদালতের কাছে আজকে সিআইডির আইনজীবীর তরফ থেকেও কিন্তু সেই বক্তব্য তোলা হয়। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার হাজিরা এড়িয়ে যাচ্ছেন, সেই অভিযোগও তোলা হয়। অবশেষে আজকে আদালত অর্থাৎ হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র তিনি নির্দেশ দেন সন্ধ্যে 6টার মধ্যে তাকে হাজিরা দিতে হবে এবং তাকে পরবর্তী শুনানি অর্থাৎ 3 সপ্তাহ তাকে যাতে গ্রেপ্তার করা না হয় সেই রক্ষা কবচ তিনি পেয়েছেন। তারপরেই হাজিরা। অনেক ধন্যবাদ কমলাক্ষ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।